নেতানিয়াহুর ফাঁদে কি পা দিলেন ট্রাম্প? জন কেরির বিস্ফোরক তথ্যে ওলটপালট মার্কিন রাজনীতি। বিশ্ব ক্ষমতার লড়াইয়ে কে জিতবে? ট্রাম্পের অবরোধ নীতি রুখে দিয়ে মধ্যপ্রাচ্যের ত্রাণকর্তা হতে চায় চীন। ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তি স্থগিতের দাবি ইউরোপে। জার্মানি ইতালির ভেটোতে থমকে গেল সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে 2টি জাহাজ জব্দ করেছে ইরানের রিভলিউশনারি গার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য হামলা স্থগিত করার ঘোষণা দিলেও শান্তি আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে বিশ্বের অন্যতম প্রধান এই তেল পরিবহন পথটি এখন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন, তবে ইরান এই ঘোষণায় সায় দেয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন নৌ-অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতি অর্থহীন। তিনি স্পষ্ট করে বলেন, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত করা অসম্ভব। ইরান অভিযোগ করেছে, জব্দকৃত জাহাজগুলো প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং নেভিগেশন সিস্টেমে কারচুপি করেছে। এই উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বিশ্ব অর্থনীতি এখন এক ভয়াবহ সংকটের মুখে। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ইরান দাবি করছে, শান্তি আলোচনার জন্য ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। পাকিস্তান মধ্যস্থতা করার চেষ্টা করলেও দুই পক্ষ এখনও কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। ট্রাম্প যেখানে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি তুলছেন, সেখানে ইরান চাইছে অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ। মধ্যপ্রাচ্যের এই আগুন কি নেভানো সম্ভব, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে? গত 7 সপ্তাহ ধরে অচল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। একদিকে রণহুঙ্কার, অন্যদিকে শান্ত কূটনীতি। ওয়াশিংটন যখন সামরিক শক্তিতে আধিপত্য চাইছে, বেইজিং তখন নিজেকে দেখাচ্ছে এক দায়িত্বশীল বিশ্ব শক্তি হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সামরিক বিরাট জয় নিয়ে ব্যস্ত, ঠিক তখনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজের সাথে ফোন আলাপে জলপথ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বেইজিং সরাসরি আমেরিকার নাম না নিলেও তাদের নিশানায় রয়েছে ওয়াশিংটনের অবরোধ নীতি। বিশ্লেষকরা বলছেন, চীন এখানে অত্যন্ত চতুর ও পরিপক্ক। ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হওয়া সত্ত্বেও তারা সৌদি, কাতার, এমনকি ইসরায়েলের সাথেও সুসম্পর্ক রাখছে। কারণ বেইজিং এর প্রধান লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা, যেহেতু তাদের তেলের 40% আসে এই অঞ্চল থেকে। ইসরায়েল এশিয়া পলিসি প্রোগ্রামের প্রধান গেটালিয়া আফটারম্যানের মতে, চীন কোনো নাটকীয় পদক্ষেপ না নিয়ে বরং আমেরিকাকে বিশৃঙ্খলা সামলাতে দিয়ে নিজের সুযোগের অপেক্ষায় থাকছে। গোপনে ইরানকে সহায়তার গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে বেইজিং এখন বড় শান্তি স্থাপনকারী। সামনেই ট্রাম্পের সাথে বৈঠক এবং চীন আরব সম্মেলন, তাই প্রতিটি কদম বেইজিং ফেলছে অত্যন্ত সতর্কতার সাথে। সামরিক শক্তির বিপরীতে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিনিয়োগ আর কূটনৈতিক আলোচনা। মধ্যপ্রাচ্যের এই চীনমুখী যাত্রা কি বৈশ্বিক কূটনীতির সমীকরণ বদলে দেবে? আমেরিকা কি তার আধিপত্য হারাবে? আপনার মতামত জানান কমেন্টে। গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক ও সহযোগিতামূলক চুক্তি স্থগিত করার দাবি জোরালো হচ্ছে। স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া এই লক্ষ্যে পুনরায় চাপ দিলেও জার্মানি ও ইতালির ভেটোর কারণে তা আপাতত থমকে গেছে। 2000 সালে কার্যকর হওয়া ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট দুই পক্ষের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের মূল ভিত্তি। এই চুক্তির অধীনে ইসরায়েল ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা সহ নানা বাণিজ্যিক সুবিধা পায়। 2024 সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 42.6 বিলিয়ন ইউরো। তবে চুক্তির 2 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতি রক্ষার শর্ত রয়েছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সতর্ক করেছেন, মানবাধিকার রক্ষায় ব্যর্থ হলে ইউরোপের গ্রহণযোগ্যতা সংকটে পড়বে। অন্যদিকে জার্মানি মনে করে চুক্তি স্থগিত না করে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। বিশ্লেষকদের মতে ইউরোপের এই বিভাজনের মূলে রয়েছে দেশগুলোর নিজস্ব ইতিহাস। জার্মানি তার ঐতিহাসিক কারণে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আর আয়ারল্যান্ড ফিলিস্তিনিদের সংগ্রামকে দেখছে ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই হিসেবে। বাণিজ্য চুক্তি পুনঃস্থগিত করতে হলে ২৭টি সদস্য দেশের সর্বসম্মত সিদ্ধান্তের প্রয়োজন। তবে বাণিজ্যিক সুবিধা আংশিক স্থগিতের জন্য কোয়ালিফাইড মেজরিটি প্রয়োজন হলেও সেখানেও জনবহুল দেশগুলো ভ্যাটো দেওয়ার ক্ষমতা রয়েছে। এরই মাঝে ১০ লাখেরও বেশি ইউরোপীয় নাগরিক এই চুক্তি স্থগিতের দাবিতে গণস্বাক্ষর করেছেন। যদিও ব্লক হিসেবে ইইউ এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, তবে ইতালি ও ফ্রান্সের মতো দেশগুলো এককভাবে প্রতিরক্ষা চুক্তি স্থগিত বা বসতির পণ্যের উপরে শুল্ক বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছে। ব্রাসেলসের এই দ্বিধা ইউরোপের মানবাধিকার মূল্যবোধ বনাম বাণিজ্যিক স্বার্থের লড়াইকে আরও স্পষ্ট করে তুলেছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির রিভিউ নিয়ে ওয়াশিংটনের কোনো একতরফা শর্ত মানবে না অটোয়া। বুধবার এক কড়া বার্তায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কানাডা কোনো অনুনয়কারী দেশ নয় যে যুক্তরাষ্ট্র যা বলবে তাই মুখ বুজে মেনে নেবে। সংঘাতের প্রেক্ষাপট আগামী ১ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির রিভিউ শেষ হওয়ার কথা। কিন্তু গত বছর কানাডার পণ্যের উপরে ডোনাল্ড ট্রাম্পের চাপানো চড়া শুল্ক বা ট্যারিফ নিয়ে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। ট্রাম্পের দাবি, এই চুক্তি আমেরিকার জন্য অন্যায্য। অন্যদিকে কার্নি বলছেন, এই ট্যারিফ কানাডাকে বাধ্য করছে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরতা কমিয়ে বিশ্ববাজারে নতুন অংশীদার খুঁজতে। ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন যে কানাডা যদি রুলস অফ অরিজিন বা পণ্যের উৎস সংক্রান্ত নিয়ম নিয়ে আলোচনায় না বসে, তবে যুক্তরাষ্ট্র সীমান্তে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে। এমনকি মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কানাডার কিছু প্রদেশে মার্কিন অ্যালকোহল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে আমেরিকার জন্য অপমানজনক বলে বর্ণনা করেছেন। সাবেক কুইবেক প্রিমিয়ার জো চ্যারেস্ট জানিয়েছেন, আলোচনার আগেই যুক্তরাষ্ট্র কানাডার কাছ থেকে অনেক বড় বড় সুবিধা আদায় করার চেষ্টা করছে। কানাডার প্রধান আলোচক জেনিস চ্যারেট ইঙ্গিত দিয়েছেন যে ১ জুলাইয়ের মধ্যে সব সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কম। তবে এর অর্থ এই নয় যে বাণিজ্য চুক্তিটি ভেঙে পড়বে। ২০২৫ সালের তথ্য অনুযায়ী কানাডিয়ানদের যুক্তরাষ্ট্র ভ্রমণের হার ইতিমধ্যে ২২% কমে গেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর কার্নির কানাডা ফার্স্ট অনড় অবস্থানের কারণে উত্তর আমেরিকার এই বাণিজ্য ভবিষ্যৎ এখন এক বড় অনিশ্চয়তার মুখে। ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধভাবে ছোট নৌকায় অনুপ্রবেশ ঠেকাতে ফ্রান্সের সঙ্গে এক বিশাল নিরাপত্তা চুক্তি সই করেছে ব্রিটেন। আগামী ৩ বছরে এই কাজের জন্য ব্রিটেন ফ্রান্সকে ৬৬০ মিলিয়ন পাউন্ড বা প্রায় $৮৯২ মিলিয়ন প্রদান করবে। ২০২৫ সালে প্রায় ৪১,০০০ মানুষ ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে পৌঁছেছে, যা প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চুক্তির একটি বিশেষ দিক হল ফলাফল ভিত্তিক অর্থায়ন। চুক্তির মোট ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে উত্তর ফ্রান্সের সৈকতগুলোতে ১,১০০ জন অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা ও সামরিক সদস্য মোতায়েন করতে। বাকি ১৬০ মিলিয়ন পাউন্ড তখনই প্রদান করা হবে যদি এই নতুন কৌশলগুলো কার্যকরভাবে অনুপ্রবেশ কমাতে সফল হয়। অন্যথায় ১ বছর পরেই এই বিশেষ অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে। নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন বহর, 2টি বিশেষ হেলিকপ্টার এবং উন্নত ক্যামেরা সিস্টেম। এছাড়া সমুদ্র নৌকা আটকাতে ফ্রান্স একটি নতুন আধুনিক জাহাজ এবং ২০ জনের বেশি অতিরিক্ত মেরিটাইম অফিসার নিয়োগ করবে। এমনকি একটি ৫০ সদস্যের বিশেষ দাঙ্গা পুলিশ ইউনিটও এই পাহারায় যুক্ত হবে।
2024 সালের জুলাই মাসে কিয়ার স্টারমারের সরকার ক্ষমতা আসার পর থেকে যৌথ প্রচেষ্টায় এখন পর্যন্ত প্রায় 42,000 অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে এই বিশাল বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ইংলিশ চ্যানেলের এই মানবিক ও নিরাপত্তা সংকট কাটাতে কতটা সফল হয় এখন সেটি দেখার বিষয়। স্বপ্নের শহর লন্ডন, কিন্তু এখানে ঘর ভাড়া পাওয়া এখন শুধু ভাগ্যের নয়, অনেক ক্ষেত্রে ধর্মের ওপরও নির্ভর করছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। লিস্টিং সাইটগুলোতে দেখা যাচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য মদ ও ধূমপান মুক্ত ঘর কিংবা গুজরাটি মুসলিম ছাত্রী অগ্রাধিকার পাবেন। এই ধরনের বিজ্ঞাপনগুলো যুক্তরাজ্যের আবাসন খাতে এক বিশাল বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি বৈধ? যুক্তরাজ্যের ইকুয়ালিটি অ্যাক্ট 2010 অনুযায়ী ধর্ম বা জাতির ভিত্তিতে ঘর ভাড়া দিতে অস্বীকার করা দণ্ডনীয় অপরাধ। তবে এখানে একটি সূক্ষ্ম আইনি ফাঁক রয়েছে। যদি বাড়ির মালিক নিজে সেই বাড়িতে থাকেন এবং রান্নাঘর বা বাথরুম শেয়ার করেন, তবে তিনি তার জীবনযাত্রার সাথে মিল আছে এমন কাউকে বেছে নিতে পারেন। পরিসংখ্যান বলছে লন্ডনের প্রায় 15% মানুষ মুসলিম। বিশেষ করে টাওয়ার হ্যামলেটস বা নিউহ্যামের মতো এলাকায় এই হার অনেক বেশি। ফলে স্থানীয় পর্যায়ে এমন বিজ্ঞাপনের হারও বাড়ছে। তবে সমালোচকরা বলছেন এটি সামাজিক বিভাজন তৈরি করছে। রিফর্ম ইউকের নেতারা একে অ্যান্টি ব্রিটিশ বলে আখ্যা দিয়েছেন। গ্যামেট্রির মতো প্ল্যাটফর্মগুলো বলছে এগুলো মূলত ব্যক্তিগত রুম শেয়ারিংয়ের বিজ্ঞাপন, পুরো ফ্ল্যাটের নয়। কিন্তু সাধারণ মানুষের জন্য এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।